মৌলিক সংস্কার না হলে স্বৈরাচার আবারও ফিরবে, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শিক্ষা ভুলে না যাওয়ার আহ্বান। নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না, বললেন মির্জা ফখরুল। গুমের শিকার পরিবারে পুনর্বাসন করবে বিএনপি। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনলে ভবিষ্যতে চাপে ফেলবে বিমানকে। শুল্ক নীতির আলোচনায় বিকল্প পথ খোঁজার পরামর্শ। ট্রেড ব্যালেন্সটা ডিফিসিয়েন্সি করতে চাচ্ছে, ডিফিসিয়েন্টটা কাভার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয়। তফসিল ঘোষণার পর ডাকসু নির্বাচনে উৎফুল্ল শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। দেশে 20% শিশুর জন্ম কম, ওজন নিয়ে 16% জন্ম নিচ্ছে নির্ধারিত সময়ের আগে। বাড়ছে শিশু মৃত্যুর হার। বছরের পর বছর ময়মনসিংহ রেলওয়েতে একজন পরিচ্ছন্নতা কর্মীর চাকরি করছে অন্যজন, জেনেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এবং মৌলভীবাজারের রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত চিকিৎসা সেবা, চরম ভোগান্তি রোগী ও স্বজনদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। জুলাইয়ের 36 দিনের প্রভাব কতটা গভীরে প্রথিত হয়েছে তার উপরই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শঙ্কা, গভীর থেকে সংস্কার না হলে দেশে ফের ফিরবে পলাতক স্বৈরাচার। তাই জুলাইয়ের শিক্ষা ভুলে না যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠান আয়োজন করে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন। গুড আফটারনুন। এতে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা। আমার ছেলের যে খুনি, সারা বিশ্ব, সারা মিডিয়া, সারা বাংলাদেশ এখনো সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। We also hope and expect that the judicial process will begin before the upcoming election so that at least we can find the path to justice that can finally start. অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। Bangladesh needs legal and institutional reforms, including to the security sector, so that this can never happen again. প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের শিক্ষা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওইটা বোধহয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। জুলাই পুনর্জন্মের মাস উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের শিক্ষা ভুলে যাওয়ার সব পথ বন্ধ করে দিতে হবে। এখনো সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান ও সুপারিশের জন্য সংস্থাটিকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। On behalf of the people of Bangladesh, I thank the United Nations. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল 15-16 বছরে গণতন্ত্র ও মানুষের অধিকার ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে অপরাধীরা কেউই পার পাবে না বলে মন্তব্য করেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন নাইম আফসান। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতা সংস্কৃতি নিয়ে জাতিসংঘে প্রকাশিত তথ্য অনুসন্ধানের প্রতিবেদনের আলোকে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে জুলাই মাসের বিক্ষোভে ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও গণতন্ত্রের সংকটের চিহ্ন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় গত 15-16 বছরে গণতন্ত্র ও মানুষের অধিকার ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক, সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। আর 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের জুলাই পর্যন্ত যে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইতিহাস যেন হারিয়ে না যায়, এই আশা ব্যক্ত রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শুরুটা ছিল কার্যত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। মানবতা বিরোধী অপরাধে দেশে বিদেশে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। জুলাই হত্যার স্মরণে এই অনুষ্ঠান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার নতুন দ্বার উন্মোচন করেছে। জবাবদিহিতামূলক প্রশাসন ও স্বচ্ছ বিচার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু বিচার সম্ভব নয়, এই বার্তাই যেন উঠে এসেছে আলোচনার প্রতিটি পরতে ইমপ্লিমেন্ট করার জন্য। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। চলমান সংস্কারে জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকে বিএনপি ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন মানুষ বোঝে না, তাই মানুষ যে নিয়ম বোঝে সেই নিয়মেই নির্বাচন করতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আজও কাঁদছে গুম হওয়া পিতার সন্তানরা। বাবা বেঁচে আছেন কি নেই সেই খবরটুকুই এখন শুধু তাদের জানার আগ্রহ। বাবাকে ফিরে পেতে সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বনানীর কামাল আতাতুর্ক মাঠ। মঙ্গলবার সকালে বনানীর মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং যারা গুম হয়েছে তাদের সকলকে ফিরে পেতে চাই। সরকারের ওপর কোনো আশা আমাদের আর নাই, আমার ব্যক্তিগত আর নাই। এখন আমরা দলের দলীয় কাছে রাখতে পারি, যেহেতু আমার বাবা এই দল করেই গুমের শিকার হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সংস্কার জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই সংস্কার কোনো কাজে আসবে না। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে বিএনপি ভয় পায় না, বরং স্বাগত জানায়। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে।
আর লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করার আহ্বান জানান মির্জা ফখরুল। রাজনৈতিক চেতনা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক ঠেকাতে দেশটি থেকে 25টি বোয়িং কেনার যে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, এ বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ বিমান। এমনকি এ নিয়ে কোনো পরামর্শ হয়নি সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সাথে। বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে চাপে ফেলবে বিমানকে। তাই শুল্ক নীতির আলোচনায় বিকল্প পথ খোঁজার পরামর্শ তাদের। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে টালমাটাল বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। ১ আগস্টের মধ্যে পারস্পরিক আলোচনায় চুক্তিতে পৌঁছানো না গেলে অতিরিক্ত ৩৫% মার্কিন শুল্কের মুখে পড়বে ঢাকা। এ নিয়ে ওয়াশিংটন ও ঢাকার দর কষাকষি চললেও এখন পর্যন্ত আসেনি কোনো সুরাহা। তৃতীয় দফার বৈঠকের জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিবের নেতৃত্বে একটি দল ইতিমধ্যে নিউ ইয়র্কে অবস্থান করছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের মন জয়ে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এদিকে নতুন বিমান কেনার সিদ্ধান্ত কিছুই জানে না রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাহিদা ও সক্ষমতা যাচাই না করে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত চাপে ফেলবে বিমানকে। প্রথম বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আসলে আমরা বিমান কর্তৃপক্ষ আমরা অবগত নই, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, আর এটাই হচ্ছে সত্য, যেটা আমরা অবগত নই। সরকারের এমন সিদ্ধান্ত ট্রেড পলিটিক্স টুলস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, বিমান কেনার আগে রুট প্ল্যানিং ও আর্থিক লাভ ক্ষতির হিসেব করা প্রয়োজন। এটা হচ্ছে একটা বাণিজ্যিক নেগোসিয়েশন টুলস হিসেবে গভর্নমেন্ট নিচ্ছে। কারণ বিমান যখন একটা এয়ারক্রাফট কিনবে, সে তার এয়ারক্রাফট কেনার আগে সে তার রুট চেক করবে, রুট লোড ফ্যাক্টর চেক করবে, রুট প্ল্যানিং করবে, তারপরে সেই এয়ারক্রাফট দেবে, কোন রুটে কোন এয়ারক্রাফট দেবে সেটা তারা দেখতে চাবে। বিমানের অতিরিক্ত এই বহর সামলাতে প্রয়োজন হবে দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সাপোর্ট। অত্যন্ত ব্যয়বহুল এই খরচ দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ফেলতে পারে বিমানকে। কারণ এটা হয়তো 3 বিলিয়নের মতন খরচ করতে পারে, দাম পড়তে পারে। সেটা যদি আমরা পরে 5 বছর 6 বছর দেওয়ার চেষ্টা করি, তাহলে প্রতি বছর 250 বা 300 মিলিয়ন হতে পারে। আজকে যে ট্রেড ব্যালেন্সটা ডিফিসিয়েন্সি করতে চাচ্ছে, ডিফিসিয়েন্টটা কাভার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয়। মার্কিন শুল্ক নীতি সামঞ্জস্য করতে সরকার খরচ করতে যাচ্ছে 2.5 থেকে 3 বিলিয়ন ডলার। বিপুল পরিমাণে অর্থ কি পারবে মার্কিন শুল্ক নীতি ঠেকাতে, নাকি উল্টো বোঝা হয়ে দাঁড়াবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের? আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2টায় এ বৈঠক শুরু হয়। এর আগে এদিন বেলা 12:30 অনানুষ্ঠানিকভাবে একটি আলোচনা সভা হয়। বুধবার স্থানীয় সময় সকাল 9টায় আবার আলোচনা শুরু হবে। সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস ও ওয়াশিংটন ডিসি। তফসিল ঘোষণার পর ডাকসু নির্বাচন নিয়ে উৎফুল্ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলছে প্যানেল গোছানোর প্রস্তুতি। প্রার্থী হতে চান আলোচিত নেত্রী উমামা ফাতেমা। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সহিংসতার কোনো শঙ্কা নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের সক্রিয়তার দাবিও জানান তারা। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর
2025 মঙ্গলবার। 6 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার বিকেলে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ঢাবি প্রশাসন। তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে। এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা। প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানান আলোচিত নেত্রী উমামা ফাতেমা। প্রকার বাধা বিপত্তি ছাড়া, ইভেন একটা মানববন্ধন বা কোনো একটা নেগেটিভ কমেন্ট ছাড়াই যে তফসিলটা ঘোষণা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে পেরেছে, এই বিষয়ে আমরা সবাই খুবই পজিটিভ। যদি সুযোগটা পাই যে ডাকসু নির্বাচনে দাঁড়ানোর, আমার এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার ইচ্ছা আছে। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এবং একই সাথে কোনো ধরনের থ্রেটও নয় আসলে ডাকসু কেন্দ্রিক। এখানে যেটা করতে হবে যে বিশ্ববিদ্যালয় থেকে তার জায়গা থেকে খুবই তার ইচ্ছাশক্তি প্রবল থাকতে হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। পিছিয়ে নেই বামপন্থী সংগঠনগুলো। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে গড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ এ নির্বাচন নিয়ে বেশ আশাবাদী। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাসের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটার জন্য ডাকসু নির্বাচনটা তো খুবই জরুরি। আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে এই তফসিল ঘোষণার মাধ্যমে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনটা আয়োজন করে সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে একটা উদাহরণ সেট করতে পারে যে আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন কেমন হতে পারে এবং সেটার নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা সম্ভব হবে। এবারের নির্বাচন যেন সহিংসতা মুক্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই দাবি ছাত্র শিবিরের। আপাতত এই ধরনের কোনো আশঙ্কা দেখছি না, কারণ ডাকসু নির্বাচন নিয়ে যে কয়েকটি মিটিং হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, সেগুলোতে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে দেখেছি যে তারা ইতিবাচক মতামত দিয়েছেন। এর বাইরেও যে সকল চ্যালেঞ্জগুলো ছিল আমরা ইতিমধ্যে বলেছি যে সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে, ফলে আমরা মনে করি যে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব। এমন উত্তেজনার মধ্যেও নিজেদের গুছিয়ে নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ছাত্রদল। নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রিক কার্যক্রম এবং হল সংসদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের কার্যক্রমগুলো করে দিচ্ছে। আমরা প্রত্যেকেই চাই যে এরকম ডাকসু হোক, যে ডাকসু শিক্ষার্থীদের কথা বলবে। সংশ্লিষ্টরা বলছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে দেশের গণতন্ত্রের জন্য নতুন মাইলফলক হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে শুরুতেই বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। বাম ছাত্রজোট আপত্তি তুলছে ভোট কেন্দ্র নিয়ে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি তাদের। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট হবে নিরপেক্ষ ও উৎসবমুখর, কেউ বিশেষ সুবিধা পাবে না। কাজী শাহেদের প্রতিবেদন। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শুরুতেই তফসিল নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে প্রধান দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। কিন্তু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি জামাতি প্রশাসন, মানে বিগত এই বর্তমানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর জামাতি একটা প্রশাসনের এক প্রকারের দখল হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত হয়েছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তাদের লেজরভিত্তিক সংগঠনরা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে ডাকসুর কোষাধ্যক্ষকে জিম্মি করে তারা এই তফসিলটা ঘোষণা করা হচ্ছে। এখানে সমস্যা আছে যে কি, এখানে আমাদের মেন্টালিটির একটু সমস্যা। মেন্টালিটির সমস্যা কি, যে আমার পক্ষে যদি কোনো সিদ্ধান্ত না আসে সেটাকে আমরা দায় চাপানোর একটা মানে ইয়াদের টেন্ডেন্সিতে চলে গেছি। এখানে তাহলে ছাত্র শিবির একজন ছাত্র সংগঠন হয়ে একটা ছাত্র সংগঠনে কীভাবে ওখানে লিড করবে ওখানে বা নির্দেশনা দিতে পারে, এটা তো যে কেউ জানে। বাম ছাত্রজোটের নেতারা তফসিলকে স্বাগত জানালেও ভোট কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তাদের। ডাকসুকে আমরা স্বাগত জানাই, ডাকসু তফসিলকে। তবে আমাদের এই যে বহুল আকাঙ্ক্ষিত ডাকসু, সেটা কোনোভাবে যাতে কারচুপির মাধ্যমে বা অন্যান্য সন্ত্রাসের মাধ্যমে নষ্ট না হয়, সেটাও আমরা চাই। দেখা যাচ্ছে যে ছাত্র শিবির যখন দাবি করলো লাস্ট পর্যন্ত যায় ডাকসু নিয়ে, তখনই আর কি প্রশাসন ডাকসুর তফসিল ঘোষণা করলো। একাডেমিক ভবনে যদি ভোট কেন্দ্র স্থাপন করে সেক্ষেত্রে যে নিরপেক্ষতা, ভয়ভীতি প্রদর্শনের জায়গাটা থাকবে না। ছাত্রীদের হলে মব তৈরি করে হামলা এবং সর্বশেষে আমরা দেখতে পাই আমাদের বাম জোটের ব্যানারে 27 মে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী যে হামলাটা করে, এর দায়ভার আসলে প্রশাসন এড়াতে পারে না। ডাকসু নির্বাচন উৎসবমুখর হবে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র উপদেষ্টা বলছেন সব প্রস্তুতি নিয়েই তফসিল দেয়া হয়েছে। সার্বিকভাবে নির্বাচনের প্রস্তুতি আছে জন্যই তফসিল ঘোষণা করা হয়েছে। কোনো অছাত্র তারা যেন প্রার্থিতা না পায় এবং
বৈধ প্রার্থী হতে হলে অবশ্যই তাকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। কোনো দল বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ দেয়া হবে না বলছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বসেছি, ছাত্র দলের সঙ্গে তো বটেই, এবং তারা নির্বাচনের ব্যাপারে পজিটিভ রয়েছে। আমি যতদূর জানি 1962 সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর 14টি নির্বাচন হয়েছে, সবশেষ ভোট হয় 1989 সালে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা এবং 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেই সঙ্গে 21 আগস্ট পর্যন্ত হবে দাবি আপত্তি নিষ্পত্তি। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। জানান, খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। দ্রুত এ তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দেশে 20% শিশু কম ওজন নিয়ে আর 16% জন্ম নিচ্ছে নির্ধারিত সময়ের আগে। এসব নবজাতক জন্ডিস, শ্বাসকষ্ট, ইনফেকশন সহ নানা সংকটে পড়ছে। বেড়ে যাচ্ছে জাতীয় শিশু মৃত্যু হার। এ হার কমাতে সেভিং উইমেন অ্যান্ড প্রিম্যাচিওর বেবিস প্রকল্প নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। ক্যাঙ্গারু মাদার ফ্যামিলি সেন্টার কেয়ারের মতো তাদের এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নবজাতক মৃত্যুর হার কমানো সম্ভব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। অপরিণত শিশু জন্মদানে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নাজুক। বিশ্বের 103টি দেশের মধ্যে প্রথম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে প্রতি বছর জন্ম নেয় 30 লাখের বেশি নবজাতক। এর মধ্যে অপরিণত অবস্থাতেই জন্ম নিচ্ছে 4,88,000-এরও বেশি, আর 20% শিশু জন্ম নিচ্ছে কম ওজন নিয়ে। জন্মগত এসব ত্রুটির কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছে মা, নবজাতক উভয়ই। কিডনি ফাংশন হলে লবণের পরিমাণটা বাড়তি, বা লবণেরটা একটু কমাইলে মনে করেন ইনফেকশনের পরিমাণটা আবার একটু বেড়ে যাচ্ছে। বাচ্চার ওজন কম, শ্বাসকষ্ট। অপরিণত শিশুর জন্মের জন্য মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টি, গর্ভে একাধিক শিশু থাকা সহ নানা কারণ চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। এতে নবজাতকের শ্বাসকষ্ট, জন্ডিস, ফুসফুসের সংক্রমণ, রক্তশূন্যতা দেখা দিচ্ছে। প্রভাব পড়ছে জাতীয় শিশু মৃত্যু হারে। অপরিণত যেসব শিশু বেঁচে থাকছেন তারাও বড় হচ্ছেন মারাত্মক ঝুঁকি নিয়ে। এসব শিশুর সুস্থতার জন্য পরিবারের সেবার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিচ্ছেন কিছু সাধারণ ডিভাইস ব্যবহারের। 100টার ভিতরে 40টা বাচ্চা 1 ঘন্টার ভিতরে বুকের দুধ খাওয়ানো শুরু করে, আর 60টা বাচ্চা 1 ঘন্টার পরে বুকের দুধ খাওয়ানো শুরু করে। যে বাচ্চা প্রিম্যাচুর হয়ে গেল, ওই বাচ্চা যদি শ্বাসকষ্ট হয়, এখন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন, যে ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে সিপ্যাপ নামে একটা ছোট মেশিন আছে, ওই মেশিন দিয়ে ওই বাচ্চাটাকে যেন তার চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। এর মাধ্যমে দেখা যায় যে তার সুস্থতার হারটা অনেক বেশি হয়। WHO রেকমেন্ড করছে সেটা হলো ফ্যামিলি সেন্টার কেয়ার। তার মানে হলো এই মায়েরাই এনএসির ভিতরে ঢুকবে এবং মায়েরাই এই নবজাতকের সেবা ইনশিওর করবে। নবজাতকের মৃত্যু কমাতে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিপ্যাপ ডিভাইস ও ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে 1,65,000-এর বেশি গর্ভবতী নারীকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে এবং 87,000 যে নবজাতক যারা প্রিমেচিউর বার্থ হয়েছে তাদের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। আর 1,500-এর মতো স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে এই উদ্যোগ ছড়িয়ে দেয়া গেলে জাতীয় শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
বছরের পর বছর ধরে ময়মনসিংহ রেলওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী একজনের চাকরি করছে অন্যজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে চাকরি করা এমন 5 জনের তথ্য মিলেছে দেশ টিভির অনুসন্ধানে, যা চাকরি বিধির নিয়ম বহির্ভূত বলছেন খোদ রেলওয়ে কর্মকর্তারাই। এ নিয়ে পুরো জেলা জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের পাশেই গাইতি, কোদাল, শাবল, দা হাতে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কয়েকজন পুরুষ শ্রমিক। তবে তাদের পোশাক আর কাজের ধরন কিছুটা অস্বাভাবিকতা চোখে পড়ে। সন্দেহ জাগে তারা কি প্রকৃত কর্মী? এই রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান নামে দেশ টিভি কথা বলে জানা যায়, যাদের নামে এইসব কাজের তালিকা তারা মিনা, শিউলি, পলি, অঞ্জলি ও আরতি। অথচ বাস্তবে গত কয়েক বছর ধরে তাদের পরিবর্তে কাজ করে যাচ্ছে এই পুরুষ শ্রমিকরা। উনি আমার আত্মীয় লাগেন, আবার অসুস্থ যেহেতু পার অবস্থা আমাকে বলছে আপনারা কাজ করছেন যেহেতু আগে একটু আমার যে সহযোগিতা করতেন। আমি আমার বউ সকালে বউ নিয়ে আই বৈশা থাকে, আমি কাজ করি। ঘটনার সত্যতা যাচাইয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ প্রকৃত শ্রমিকদের ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন ধরে নিজেদের নামে চাকরি হলেও কাজ করে যাচ্ছে তাদের স্বামী ও অন্যান্য পুরুষ সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এই অনিয়ম। পাওয়ার সমস্যার কারণে যে তারে দিছিলাম করবার লিগা, আমি আসে বৈশা থাকি, হ্যাঁ কাজ করে অন্তত ডেরেনে কাজ করতে হয়, কোন সময় শুকনা কাজ করতে হয়। শুকনা কাজ হইলে আমি ঝাড়ু দিয়ে কইরা খালি, আর ডেরেনের কাজ যখন থাকে তারে দেওয়া করাই। আমার বাচ্চা নিয়ে তো করতে পারি না স্যার, বাচ্চার জন্য তার বাবা, তার সাথে আসি, তার বাবা করে। স্বামীর লোকে একটু থাকি, পরে আমার স্বামী চাকরি করে। পরিচ্ছন্নতা কর্মীদের তদারকির দায়িত্বে থাকা 2 কর্মকর্তা দেশ টিভিকে জানান, সুবিধা দিয়ে একজনের চাকরি অন্যজন দিয়ে করানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। বিষয়টি তারা জানতেন বলেও স্বীকার করেন। হ্যাঁ, ওই যে শিউলি আর বিনা আর অঞ্জলি, পলি, এই 4টা মহিলা, 4 দিনের পর কাজ করে। উদ্বেগ জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জানান, সরকারি চাকরি একজনের হয়ে অন্যজনের করার সুযোগ নেই। সরকারি চাকরিতে কারো জায়গায় কারো প্রক্সি দেওয়ার সুযোগ নাই, তবে অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা থাকলে ছুটি নেওয়ার প্রভিশন আছে প্রথমত। আর আপনারা যেটা বললেন যে প্রক্সি দেয়, এটা সম্পূর্ণ মেডিকেল ডিপার্টমেন্ট দেখাশোনা করে। আমার এখানে যতগুলো ক্লিনার আছে সবগুলো মেডিকেলে আওতাভুক্ত। সেবার মান নিশ্চিত করতে সরকারকে এখনই প্রক্সি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় 2,32,000 মানুষের চিকিৎসা সেবায় কর্মরত আছেন মাত্র 2 জন চিকিৎসক। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটিতে এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় সাধারণ রোগীরা রয়েছে চরম ভোগান্তিতে। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটি এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমবিবিএস চিকিৎসকের 10টি পদের মধ্যে 2 জন ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার 4 জনের 2 জন কর্মরত আছেন। অ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন থাকলেও বন্ধ রয়েছে এগুলোর ব্যবহার। গাইনি, সার্জারি, আরএমও সহ 8টি এমবিবিএস চিকিৎসকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। অন্যদিকে 4 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদের মধ্যে 2টি পদ শূন্য রয়েছে। অথচ প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের 600 থেকে 700 রোগী। বাচ্চারা নিয়ে আসছিলাম ডাক্তার দেখাইতে, এখন তো ওষুধ এখান থেকে পাইছি না, বাইরে থেকে কিনে নিতে দিব। ওষুধ নাই, কোনো ডাক্তার নাই, চিলিপেকার লাগাই বাইরে থেকে কিনে আনে, কোনো ওষুধ নাই। অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই, ডাক্তার নাই, কোনো সুযোগ সুবিধা কিছু পাই না। গরিবে কিটা পাইল। হাসপাতালে ট্যাঙ্কির ময়লা পানি ছুটছে রাস্তার মধ্যে বন্ধ করে। ডাক্তার সংকটের কারণে রোগীদের সঠিক চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে না বলে জানান মেডিকেল অফিসার। লোকবল সংকট, স্পেশালি ডাক্তার সংকট থাকার কারণে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে হিমশিম খাওয়া লাগতেছে। আমাদের এক্স-রে মেশিন আছে, কিন্তু আমাদের এক্স-রে টেকনিশিয়ান নেই। ইসিজি মেশিনটা বর্তমানে নষ্ট আছে, আমাদের ঠিক করানোতে দেওয়া হয়েছে। নার্স ডক্টর কম থাকায় আমাদের সেবায় কিছুটা
বেগনাঘাটে এটা। ডাক্তার ও মেডিকেল অফিসারের সংকট সহ অবকাঠামোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই বিল্ডিং এর ব্যাপারে এবং আমাদের যে জনবল সংকট আছে সে ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, চিঠি লিখে জানিয়েছি। আর জেলা সিভিল সার্জন জানান ডাক্তার সংকট সহ বিদ্যমান সমস্যা অচিরেই সমাধানের চেষ্টা চলছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের যে সংকট আছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশা করি যে আমাদের এই সমস্যাটার সমাধান খুব শিগগিরই করে দিবেন। রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি শুধুমাত্র অবহেলার চিত্র নয়, এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার নগ্ন বাস্তবতা। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বিপর্যয় ঘটবে বলে মত সচেতন মহলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।